আজকের গল্প প্রেত দর্শন। রাতটা ছিল অদ্ভুত শান্ত, এমন শান্তি যে মনে হচ্ছিল কেউ যেন শব্দগুলোকে চুষে নিচ্ছে। শিবপুর গ্রামের ধুলো ঢাকা রাস্তাগুলো ফাঁকা, কুকুর পর্যন্ত ডেকে উঠছে না। দূরে কোথাও বাঁশঝাড়ের মাথা দুলছে, বাতাস নেই, তবুও পাতার আওয়াজ হচ্ছে যেন কেউ হাত বোলাচ্ছে তাদের উপর। অরিন্দম আজ গ্রামে এসেছে শহর থেকে। তার বাবা পুরনো বাড়িটা বিক্রি করতে চান, তো এই বাড়ির তালা চাবি দেখে নথিপত্র নিয়ে আসার দায়িত্ব পড়েছে অরিন্দমের ওপর। কিন্তু সে জানে না এই গ্রামে তার নাম লেখা আছে অন্য কিছুতে, অন্য এক অশুভ নিয়তিতে। বাড়িটা গ্রাম থেকে কিছুটা দূরে। বলে ওই বাড়ির পিছনের দিকের বাগানে নাকি আগে শ্মশান ছিল, কিন্তু সেটা অরিন্দম পাত্তা দেয় না। সে আধুনিক, সন্দেহপ্রবণ মানুষ। যেদিন সে পৌঁছল, গ্রামের লোকেরা তার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন তারা তাকে কিছু বলতে চায়, আবার বলতে ভয় পাচ্ছে। জ্যাঠা ঋষিকেশ একটু এগিয়ে এসে বলল, রাত্রিরে একা থাকিস না বাড়িতে, আলো নিভিয়ে শুইস না, আর বাগান দিকটায় যেন না যাস। জ্যাঠা, এগুলো সব পুরনো দিনের কুসংস্কার, চিন্তা করো না। সন্ধ্যায় অরিন্দম বাড়িটি খুলে দেখল। ভেতরে ঢুকেই গা শিউরে উঠল, যেন অনেক দিন কেউ প্রবেশ করেনি। ধুলো, জং, ছাদের কোনায় জালের মতো আধার। পেছন দিকে যাওয়ার সিঁড়ি ভাঙা। অন্ধকারের ভেতর থেকে ঘন ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। সে নিজের ব্যাগ রেখে ঘরদর পরিষ্কার করতে লাগল। একসময় দাদা ঠাকুমার ছবি দেখে মনটা নরম হলো। ঠিক তখনই টক টক টক। পেছনের দিক থেকে শব্দ এলো, যেন কেউ কাঠের লাঠি দিয়ে মেঝে ঠকাচ্ছে। অরিন্দম থমকে দাঁড়ালো। কোনো উত্তর নেই, কিন্তু শব্দটা আবার এলো, এবার কাছাকাছি, আরো স্পষ্ট। টক টক টক। সে টর্চ জেলে পেছনের করিডরে গেল। সেখানে একটা পুরনো লাল দরজা আছে, যা নাকি দাদা জীবিত থাকতে সব সময় বন্ধ রাখতেন। কেউ কখনো খোলার সাহসও পায়নি। সেই দরজার তলা দিয়ে ঠান্ডা কুয়াশার মতো কিছু বেরোচ্ছে। অরিন্দম দরজার হাতলে হাত দিতে না দিতেই ভেতর থেকে এক দমকা শব্দ, ধাম। সে ভয় পিছিয়ে গেল। টর্চের আলো কাঁপছিল। দরজা আবার কেঁপে উঠল। এইবার দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে, এটা বোঝা যাচ্ছে ভারী নিঃশ্বাসে। অরিন্দম দৌড়ে সামনের ঘরে এসে লাইট জ্বালিয়ে দিল। সবকিছু বরফ ঠান্ডা, আলো যেন ঠিকমতো জ্বলছে না, টিম টিম করছে। হঠাৎ মোবাইলে দাদার একটা পুরনো ভিডিও চালু হয়ে গেল, যা সে খোলেও নি। ভিডিওতে দাদা বলছেন, বাড়িটার পেছনের ঘর খুলবি না, খুললে যে ঘুমিয়ে আছে সে জেগে উঠবে। ভিডিও শেষ হতে না হতেই দরজার বাইরে করে এক বিকৃত হাসির শব্দ। অরিন্দমের বুকের ভেতর ধাক্কা খেয়ে উঠল। রাতে বিছানায় শুয়ে অরিন্দম ঘুমোতে পারছিল না। বাইরে বাতাসের আওয়াজ নেই, তবুও জানলার কাজ টিন টিন করে বাজছে। ঠিক 12:03 কোথা থেকে যেন ধূপধুনোর গন্ধ, তারপর ফিসফিসানি। আমি ফিরে এসেছি। অরিন্দম তড়াক করে উঠে বসল। দেখল জানলার কাছের ঢোকে তার নিজের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। তার জায়গায় দাঁড়িয়ে আছে লম্বা চুল, নীল ত্বক,
লাল চোখের এক ভয়ঙ্কর নারী। তার মুখে ফাটল, দাঁত লম্বা, যেন রক্ত খেয়ে এসেছে। সে ধীরে ধীরে মুখ খুলে বলল, অরিন্দম, দরজা খুলে দে। অরিন্দম চিৎকার করতে গিয়েও পারে না, গলা শুকনো। নারীটি জানলার কাঁচে হাত রাখে, লম্বা নখ কাঁচে ঘষে চর করে আওয়াজ হয়, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ঠিক তখনই পেছনের করিডোরের লাল দরজা ধীরে ধীরে নিজে নিজেই খুলে গেল। একটা ঠান্ডা শরীর কাঁপানো বাতাস ঢুকল। করিডোরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে, মাটিতে টুক করে কিছু পড়ল। অরিন্দম টর্চ জ্বালালো, দেখে আতঙ্কে চোয়াল শক্ত হয়ে গেল। একটা মানব হাত, কাটা, এখনো রক্ত ঝরছে। আর করিডোরের দূরে সেই নীলমুখ নারী দাঁড়িয়ে আছে, তার চোখ দুটো লাল আলোয় জ্বলছে। সে সামনে এগোতে শুরু করল। তোকে আমি অনেক দিন থেকে খুঁজছি। অরিন্দম দরজা বন্ধ করে বাইরে দৌড়ে এলো। রাস্তা অন্ধকার, গ্রামে কোনো আলো নেই, সব বাড়ির দরজা জানলা বন্ধ। দৌড়াতে দৌড়াতে সে পড়ে গেল। পেছন থেকে হাসির শব্দ কাছে আসছে। তখন পিছন থেকে একটা কণ্ঠ, এইদিকে আয়। জ্যাঠা ঋষিকেশ লণ্ঠন হাতে দাঁড়িয়ে। অরিন্দম দৌড়ে তার কাছে গেল। জ্যাঠা বলল, তুই কি লাল দরজা খুলেছিস? না, কিন্তু দরজা নিজে থেকেই। তোর দাদার আত্মা ওই ঘরে বাঁধা ছিল। ওর মৃত্যুর পরে তার শরীর সম্পূর্ণ পোড়নি শ্মশানে, তাই তার অশান্ত আত্মা আটকে ছিল। তুই আজ তাকে মুক্ত করে দিয়েছিস। কিন্তু সে নারী কেন আমাকে খুঁজছে? তোর দাদার একমাত্র ভুল ছিল, ও প্রেতিনীকে জীবিত অবস্থায় বঞ্চনা করেছিল। সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। হঠাৎ পিছন থেকে ঝড়ের মতো ঠান্ডা বাতাস। জ্যাঠার মুখ ফ্যাকাশে। পালাও, ও এসে গেছে। দুজন মিলে বটতলার দিকে দৌড়ালো। ঝড় উঠেছে, আকাশ কালো, মাটিতে ছায়া কাঁপছে। বটগাছের নিচে পৌঁছতেই হৃষ্ট শব্দে জানা গেল ওদের আর একজন এসেছে। নীল মুখ, জ্বলন্ত লাল চোখ, লম্বা দাঁত। প্রেতিনী গাছের ডালে বসে আছে কুকুরের মতো ভঙ্গিতে। তার চোখ দুটো অরিন্দমকে লক্ষ্য করছে। ধীরে ধীরে তার জিভ বেরিয়ে এলো, লম্বা, রক্ত মাখা। দেখেছো আমাকে? এখন ছাড়বো না তোমাকে। দৌড়, তুই বাঁচ, আমি আটকে রাখছি। জ্যাঠা, আমি এটা পারবো না। কিন্তু এর মধ্যেই প্রেতিনী জ্যাঠার উপর ঝাঁপিয়ে পড়েছে। তার নখ বুক ভেদ করে ঢুকে গেল। জ্যাঠা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। প্রেতিনী তার মুখে মুখ রেখে শ্বাস ছাড়ছে। অরিন্দম দেখতে পেল জ্যাঠার প্রাণ যেন আলো হয়ে বেরিয়ে প্রেতিনীর মুখে ঢুকে গেল। সে স্থবির, দৌড়তেও পারছে না। প্রেতিনী তার লাল চোখ তুলে অরিন্দমের দিকে তাকালো। অরিন্দম অবশেষে দৌড়ে মন্দিরের দিকে গেল। গ্রামের পুরনো কালী মন্দির, ভেতরে অল্প আলো। মন্দিরে ঢুকে দরজা বন্ধ করল। নিঃশ্বাস পড়ছে দ্রুত। মূর্তির সামনে হাঁটু গেড়ে প্রার্থনা করছিল, কিন্তু হঠাৎ পেছন থেকে শব্দ। সে পিছনে তাকালো। মন্দিরের দরজা ধীরে ধীরে খুলছে। প্রেতিদে বাইরে দাঁড়িয়ে কান ফাটা হাসি। তুই পালাতে পারবি না অরিন্দম। সে ভেতরে ঢুকে অরিন্দমের দিকে এগোতে লাগলো। অরিন্দম মূর্তির সামনে রাখা ত্রিশূল তুলে নিল। প্রেতিনী থমকে দাঁড়ালো। ওটা আমাকে থামাতে পারবে না। তুই কি চাস? তোর দাদা আমাকে যারা মারছিল তাদের কাছে ফেলে পালিয়ে গেছিল। আমি ওকে খুঁজে পাইনি, তাই তোর পরিবারের সব পুরুষকে খুঁজে খুঁজে। আমি তো কিছু করিনি।
তুই তার রক্ত, তোর মধ্যেও তার ছাপ আছে। হাওয়া ঝড়ের মতো উঠল, মন্দিরের আলো নিভে গেল। অরিন্দম ত্রিশূল তুলে ধরে চোখ বন্ধ করে দিল। হঠাৎ কালী মূর্তির চোখ জ্বলে উঠল, লাল আলো, চণ্ডী শক্তির প্রবাহ। বেদিনী চিৎকার করে উঠল, তার দেহ আঁকা বাঁকা হয়ে গেল, ফাটল ধরল, ধোঁয়া বেরোতে লাগল। অরিন্দম ত্রিশূল নিয়ে সামনে ঝাঁপিয়ে পড়ল। ত্রিশূল প্রেতিনীর বুকে ঢুকে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি মুক্তি চাই, প্রতিশোধ নয়। তার দেহ ধীরে ধীরে আগুনের মতো লাল আলো হয়ে মিলিয়ে গেল। মন্দিরে আবার নিস্তব্ধতা নেমে এলো। অরিন্দম ভোরের আলোয় মন্দির থেকে বেরোলো। শরীর দুর্বল, মন ক্ষতবিক্ষত। গ্রামবাসীরা জ্যাঠার মৃতদেহ খুঁজে পেয়ে মন্দিরে ছুটে এলো। তারা অরিন্দমকে দেখে অবাক। অরিন্দম শুধু জানালো, সব শেষ হয়েছে। কিন্তু সে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখল গাছের ছায়ায় কিছু একটা দাঁড়িয়ে আছে। একটুখানি নীল আলো, এক জোড়া লাল চোখ। ধীরে ধীরে ভীষণ হেসে একটা মেয়ে বলল, তুই আমাকে মুক্ত করেছিস, কিন্তু যারা আমাকে মারলো তাদের আত্মারা এখনো ঘুরছে। তাদের তুমি থামাতে পারবে? অরিন্দম ভয়ে জড়সড় হয়ে গেল। গল্প শেষ নয়, রাত শেষ হলেও অন্ধকার এখনো রয়ে গেছে।